ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের উপর দফায় দফায় হামলা হয়েছে। মাস্টার প্ল্যান অনুযায়ী 2 দিন আগে আশেপাশের এলাকা থেকে গোপালগঞ্জ শহরে হাজার হাজার নেতাকর্মী জড়ো করে আওয়ামী লীগ। গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না, আমার মনে হয় জেলাকে 4টা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, এরপরে মাদারীপুর, বরিশাল, এই 4টা জেলার ভেতরে 4টা আসন আছে, 3টা আসন আছে। 3টা আসনকে 3 জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো, একটা অভিশপ্ত জেলা। লাগলে গোপালগঞ্জ স্বাধীন করবে, কিন্তু আওয়ামী লীগ এই দেশে চলবে না। আওয়ামী লীগ ইন্ডিয়াতে গিয়ে শাসন করবে। নেক্সট টাইম আমাদের কর্মসূচি হবে লং মার্চ টু গোপালগঞ্জ। গোপালগঞ্জে কে জিতলো, কে হারলো? হ্যাঁ, নতুন টপিকস পঞ্চপাণ্ডবের ওরা বলে বেড়াচ্ছে। কে জিতলো গোপালগঞ্জে? এনসিপি জিতলো, না আওয়ামী লীগ জিতলো, না সরকার জিতলো, না বাংলাদেশ পুলিশ জিতলো, না বাংলাদেশ আর্মি জিতলো? মানে ওনারা এত বড় একটা ঘটনার পর যেখানে 2-3টা প্রাণ গেছে, যার প্রাণ গেছে তারা জানে তাদের জীবনে কি বয়ে যাচ্ছে, সেইগুলো আলোচনা না করে ওনারা কম্পিটিশনে নেমে গেছেন যে গোপালগঞ্জের এই যে গত 16 তারিখের ঘটনাটা ঘটলো, এটা কে জিতলো? আওয়ামী লীগ জিতলো, না আপনার এনসিপি জিতলো? অনেকদিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা। এখন একটা ইস্যু পাওয়া গেল, সেটা হচ্ছে গোপালগঞ্জ। আর হাসনা তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল। এটা তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে ইউনুস বাহিনী এসে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। এই শাসক সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া। আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, যখন হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এই পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে, যেই ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই, কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে করা। আর আমি আশা করি সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই, তাদের চাকরি, তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নাম্বার স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে, জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে। জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে, এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা তো তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত দা ওয়াকার স্লোগানই দিয়ে দিল। এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জের যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারের সাথে করেছি। কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি এটা করা থাকে না, তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, সবাইকে যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে দেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই, দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। গলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরাধটা কী করলো? আর এরা যায় কেন সেখানে? কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি
এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাত থেকে মুক্তি করার জন্য। গোপালগঞ্জে কে জিতলো, কে হারলো? হ্যাঁ, নতুন টপিকস পঞ্চপাণ্ডবের ওরা বলে বেড়াচ্ছে। কে জিতলো গোপালগঞ্জে? এনসিপি জিতলো, না আওয়ামী লীগ জিতলো, না সরকার জিতলো, না বাংলাদেশ পুলিশ জিতলো, না বাংলাদেশ আর্মি জিতলো? মানে ওনারা এত বড় একটা ঘটনার পর যেখানে 2-3টা প্রাণ গেছে, যার প্রাণ গেছে তারা জানে তাদের জীবনে কি বয়ে যাচ্ছে, সেইগুলো আলোচনা না করে ওনারা কম্পিটিশনে নেমে গেছেন যে গোপালগঞ্জের এই যে গত 16 তারিখের ঘটনাটা ঘটলো, এটা কে জিতলো? আওয়ামী লীগ জিতলো না আপনার এনসিপি জিতলো? চিন্তা করছেন? মানে চিন্তা ভাবনা কি? এই যে আপনাদের বলতেছি যারা বলেন কে জিতলো, আপনারা একটু হিসাব করে বলেন তো কে জিতলো? আমি তো বলবো এনসিপি জিতছে, আপনারা বলবেন আওয়ামী লীগ জিতছে। আচ্ছা, এনসিপি কেমনে জিতছে সেটা আমি পরে বলি, আপনারা আগে বলেন তো আওয়ামী লীগ কেমনে জিতছে? আওয়ামী লীগ সেই জায়গায় তাদের লোকজন নিয়ে, আমি কখনোই বলবো না গোপালগঞ্জের সমস্ত জনগণ চলে আসছিল, সবাই গোপালগঞ্জে আওয়ামী লীগ করে না। গোপালগঞ্জে জামাতের মানুষ আছে, গোপালগঞ্জে চরমনের কর্মীরা আছে, গোপালগঞ্জে হেফাজতে আন্দোলনের কর্মীরা আছে, গোপালগঞ্জে এনসিপির কর্মীরা আছে, গোপালগঞ্জে বিএনপির কর্মীরা আছে। এখানে এসেছিল আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ করে তারাই, সমগ্র গোপালগঞ্জের মানুষ আসেনি। হ্যাঁ, তো ওনারা তো আসবেই, কারণ ওনারা এর আগে এই গোপালগঞ্জে কাউকে কোনো মিটিং করতে দেয়নি। আপনারা এটাও জানেন, বেশ কিছুদিন আগে, এই 4-5 মাস আগে ওনারা এই গোপালগঞ্জের সেই আওয়ামী লীগের কর্মীরা বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজনকে গাড়ি বহরে খুন করে ফেলেছে, 1 বা 2 খুন হয়েছে। খবরটা তেমন করে আসেনি, বিএনপিও চেপে গেছে বা কেউ জানে না, এটা এখন আসছে খবরে। বিএনপি এটা নিয়ে কোনো প্রতিবাদও করে নাই, বিএনপি এটা নিয়ে কোনো আন্দোলনও করে নাই, বিএনপি এটা নিয়ে কোনো বিচার আচরণ বোধহয় চায় নাই, আমি যতদূর জানি। ওনারা চেপে গেছেন, কিন্তু এনসিপি তো চাইপা যাওয়ার লোক না রে ভাই, ওরা তো যুদ্ধ করার লোক, তাই না? ওরা তো মাঠে দাঁড়াইয়া, গুলির সামনে দাঁড়াইয়া, বুক চিতাইয়া যুদ্ধ করার মানুষ, ওরা তো হাইরা যাওয়ার লোক না। এখন বলতে পারেন তাহলে পালায়া গেছে। এই পালায়া গেছে শব্দটা যে আপনারা বলেন, আপনাদের কি একবারও বুকে বাজে না যে পালিয়ে যাওয়া, সেখান থেকে সরিয়ে নেওয়া যাওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, 100% ডিফারেন্স আছে। পৃথিবীতে অনেক ঘটনা আছে, অনেক বড় বড় যুদ্ধের সময় এইভাবে যুদ্ধের যে সেনাপতি রণে ভঙ্গ দিয়া তাকেও নিয়ে যায়, কারণ পরিস্থিতি যখন সামলাতে পারে না পুলিশ বা মিলিটারি বা তার সৈন্যরা, তখন তাদের সেনাপতিকে সেই দল আগল মানে চারিদিকে বেষ্টনী করে তাকে সরিয়ে নিয়ে যায়, কারণ সেনাপতি বাঁচলে তাদের দেশ বাঁচবে। আমাদের সেনাপতিগুলোকে আমাদের আর্মি এপিসিতে উঠে নিয়ে আসছে, এটাকে আপনারা বলতেছেন পালায়া গেছে। আপনাদের বিনীত অনুরোধ করছি, পালায়া গেছে শব্দটা এক্সপাঞ্জ করেন, পালায়া যায় না, ওরা ওদেরকে সরাই নেওয়া হয়েছে। ইতিহাস বিকৃত করেন না ভাই। আপনারা কি কখনো বলছেন জিয়াউর রহমান সাহেব যখন ওখানে মিটিং করতে গেছিল, হেলিকপ্টার থেকে নামার পরে সিচুয়েশন থেকে উনি হেলিকপ্টারে চলে আসছিল, ব্যাক করে সিচুয়েশন ওনার ফেভারে করে নাই? আমরা কি কেউ তখন বলছি, বা কেউ কোনো সাংবাদিক বা তখনকার কোনো মিডিয়া বলছে জিয়াউর রহমান সাহেব পালিয়ে চলে এসছেন? না, বলে নাই। বলেছে অবস্থার বেগতিক দেখে উনি ওখান থেকে চলে এসছেন। এরশাদ সাহেবের সাথে সেম ঘটনা হয়েছে। আমরা কি তখন কাউকে বলতে শুনছি যে হোসেন মোহাম্মদ এরশাদ এখান থেকে পালায় আসছে, সিচুয়েশন খারাপ দেখছে চলে আসছে? এখানেও সিচুয়েশন খারাপ দেখছে, আর্মি দেখতেছে যে এখানে যদি এরা থাকে তাহলে এই যে মব যেটা সৃষ্টি হয়েছে, ওরা আমাদেরকে আক্রমণ করবে, আমরা গুলি ছড়বো, এখানে আরো প্রাণহানি হবে, এখানে হাজার হাজার মানুষ মারা যাবে। কারণ আর্মির উপরে যখন বা পুলিশের উপরে যখন মব বা সেই আওয়ামী কর্মীরা অ্যাটাক করবে, তারা তো অলরেডি আমরা দেখছি মানে গান নিয়ে, শর্ট গান নিয়ে রাস্তায় নামছে। এই ছবিও তো বাজারে আসছে। তো এই যে ছবি আপনারা দেখতেছেন, এই ছবি থাকার পর আর্মি কি করবে? ওদেরকে ওই এসপি সাহেবের বাড়িতে রেখে দিয়ে বা অফিসে রেখে দিয়ে সম্মুখ যুদ্ধে নামবে? এটা তো আর্মি চায়নি। এখানে আর্মির ভূমিকার প্রশংসা করতেই হবে, তারা যেভাবে ট্যাকেল করেছে ব্যাপারটা, এটা ইতিহাসের লেখা থাকবে। ওই সিচুয়েশনে আর্মি ভাবছে যে এদেরকে যদি আমরা এখানে রাখি, ওরা খবর পাবে এখানে আছে, ওরা অ্যাটাক করতে চাইবে, আরো বড় আকারে গন্ডগোল হবে, আমরা তাদেরকে এখান থেকে সরিয়ে গোপালগঞ্জ থেকে বের করে দিই, তাদেরকে রক্ষা করে, তাদের কাস্টডিতে নিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দিয়েছে। সেই শব্দটাকে আপনারা পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। এতে করে এই যোদ্ধাদের অসম্মান করা হয়। এরা পালিয়ে যাবার লোক নয় ভাই, আপনি যেভাবেই বলেন এরা পালিয়ে যাবার লোক নয়। আমরা কালকে এটাও দেখেছি, হাসনাত আবদুল্লাহ বারে বারে এসপি অফিসের এসপি মহোদয়ের অফিসের সেই লনে দাঁড়িয়ে বলছে চলো আমরা মুভ করবো, তাকে আটকিয়ে রাখছে লোকাল ছেলেপেলেরা। দেখেননি আপনারা? এটা কি পালিয়ে যাওয়ার ভঙ্গিমা? তাদেরকে রীতিমতো আর্মি প্রেশার দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এটার জন্য আর্মি টোটালি ক্রেডিট। এবং ওরা যে পাগলামোটা করছিল যে ওরা এখানে থাকতে চায়, মুভ করতে চায়, দেখতে চায়, ওরা যদি ওখানে থাকতো তাহলে তো আজকে অবধি গোপালগঞ্জে যে কি হতো আপনারা কেউ ভাবতেও পারেন না। সুতরাং ইতিহাস বিকৃত করবেন না। আপনারা যদি এইভাবে বলেন ওরা পালিয়ে গেছে, তাহলে যারা ঘটনাগুলো জানে না, যারা ঘটনাগুলো দেখেনি, তারা ধরে নিবে
যে এনসিপির এই যে ছেলেগুলো যারা বুক চিতিয়ে যুদ্ধ করে দেশটাকে একটা জায়গায় এনেছে, যে বিপ্লবটা ঘটিয়েছে, এরা তো আসলে বাঘের বাচ্চা না, এরা আসলে ইন্দুরের বাচ্চা, তাই না? এই বাঘের বাচ্চাকে বাঘের বাচ্চা হিসেবে থাকতে দিয়েন। ওদের নামের পিছনে কোনো রকম কলঙ্ক লাগিয়ে আপনার কোনো বেনিফিট হবে না ভাই। ওরা কি করেছে, ওরা কি করতে পারে, আমি আপনি বাংলার জনগণ 18 কোটি মানুষ 1 বছর আগে দেখেছে তো। এবং শুধু বাংলার জনগণ না, সারা বিশ্বের মানুষই দেখেছে, বিশ্বের মিডিয়াতে গুলো দেখেছেন কীভাবে ওদেরকে হিরো বানানো হয়েছে। সেই হিরোগুলোকে আপনারা এই ভার্চুয়াল মিডিয়াতে এসে নিজের কন্টেন্টে বসে বসে তিরস্কার করে বলছেন পালিয়ে গেছে, আবার 3 বার পালিয়ে গেছে, যাবার পর বলার পর ফিল করছেন যে পালিয়ে গেছে। শব্দটা বললে তো আমার ভিতরে মানুষ প্রতিবাদ করবে, তখন বলছেন পালিয়ে গেছে বললে ভুল হবে, পালিয়ে গেছে শব্দটা ব্যবহার করা উচিত নয়, বলতে হয় ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। যদি এইটাই বুঝেন যে ওদেরকে সরিয়ে নেওয়া হয়েছে, তাহলে পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে বলেন কেন মিয়া? হাই দাবি করেন নাকি? হাই দাবি পাইছেন? হাতে একটা ক্যামেরা আছে, একটা সাউন্ড আছে, যা ইচ্ছা তাই করে যেতেছেন। কাকে কি বলতেছেন, কেন বলতেছেন, কি কারণে বলতেছেন, ব্যাখ্যা দেন না। সিচুয়েশন কালকে আপনারা দেখেন নাই? আরে গোপালগঞ্জের বাড়িতে পয়সা তো ওরা স্লোগান দিয়ে আসছে, বাংলাদেশে কেউ পারছে? কেউ পারছে? পারে নাই। কাজে আপনারাই বলেন কারা আসছে কারা জিততে। এই গোপালগঞ্জের বাড়িতে আজ পর্যন্ত শেখ মুজিবুর সম্পর্কে 2-1টা কটু কথা বলা বাংলাদেশের কোনো দল পারে নাই। আরে মিটিংই তো করতে পারে। আসসালামু আলাইকুম। অনেক দিন থেকে কোনো ইস্যু খুঁজে পাচ্ছিলেন না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা। এখন একটা ইস্যু পাওয়া গেল, সেটা হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ মনে হচ্ছে যেন তাদের ভাগ্য খুলে দিয়েছে বা কপাল খুলে দিয়েছে যেটা বলে। সেই কারণে এখন শেখ হাসিনা গোপালগঞ্জের যেই পরিস্থিতি, যেই নির্মম একটি অবস্থা তৈরি হলো, তার প্রেক্ষিতে বলছে যে যা আছে তা নিয়েই পথে নামুন। মানে আরও উস্কানি দিচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, কারফিউ জারি হয়েছে, ইতিমধ্যে 5 জন মারা গেছে, 25 জন অ্যারেস্ট হয়েছে, চলছে অভিযান চলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালিয়েছিল এবং যারা রীতিমতো হত্যা করার জন্য উদ্যত হয়েছিল। সেই হামলাকারী এবং আক্রমণকারীদের পক্ষে শেখ হাসিনা অডিও বার্তা দিয়ে বলছেন যা আছে তা নিয়ে রাস্তায় নামুন। এটা কি আন্দোলন? এটা কি কোনো আন্দোলন, কোনো লক্ষ্য? যখন শেখ হাসিনার বিচার চলছে এবং 1 দফা তার 6 মাসের সাজা হয়েছে আদালত অবমাননার, চূড়ান্ত বিচার চলছে যেখানে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলছেন যে আমি সব কিছু ফাঁস করে দেব। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার সাবেক আইজিপি, তিনি বলছেন সব ফাঁস করে দেব এবং তিনি রাজসাক্ষী হচ্ছেন। জাতি অপেক্ষা করছে যে শেখ হাসিনা কাকে কীভাবে কী নির্দেশ দিয়েছেন তার বিস্তারিত জানার জন্য। ঠিক সেই সময় গোপালগঞ্জের এই ঘটনাটা তাদের মনে হচ্ছে যে মুখে হাসি ফুটলো, অথচ সেখানে কি মর্মান্তিক পরিস্থিতি। হামলা করতে যেয়ে সেই হামলাকারী 5 জন নিহত হয়েছে, আরও অনেকে আহত হয়েছে, এখনও চলছে ধরপাকড়। একটা রক্তক্ষয়ী সংঘর্ষ যেটার কোনো প্রয়োজন ছিল না, সেরকম সংঘাতে জড়ানোর পর সেই জনগোষ্ঠীকে আবার তিনি উস্কানি দিচ্ছেন, বলছেন যার যা হাতে আছে তা নিয়ে নেমে পড়ুন এবং প্রতিরোধের ডাক দিয়েছেন। বলছেন যে প্রতিরোধ গড়ে তুলতে যা আছে তা নিয়ে এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় নেই। গোপালগঞ্জের ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যে তদন্ত কমিটি হয়েছে পরিস্থিতি, এবং তিনি দাবি করছেন যে গোপালগঞ্জে এনসিপি গণ্ডগোল করেছে। এনসিপি নাকি গণ্ডগোল করেছে? আচ্ছা, 15 জনের গুলি লেগেছে, 7 জন নিহত। উনি বলছেন 7 জন নিহত। কেউ কেউ বলছে মৃত্যুর সংখ্যা আরও বেশি। যারা প্রাণ হারালেন আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গোপালগঞ্জে এখনও অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বুধবার এমন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটালো ওরা ঘটাইছে। এনসিপি এসে নাকি সারাক্ষণ সকল মিডিয়ার লাইভ চিত্র, তারা গাড়িতে করে আসলো, সেই পথে পথে বাধা অতিক্রম করে তারা পুরো পার্কে সভা করে যখন চলছিল তাদের উপর হামলা করা হলো। তার আগে পুলিশের গাড়ি পোড়ানো হলো, ইউএনওর গাড়ি ভাঙচুর করা হলো, কারাগারে পর্যন্ত হামলা করা হলো। কোথাও এনসিপি প্রতিরোধ করেছে যখন কি তাদের মঞ্চে হামলা করেছে, এইটুকুই। কিন্তু তারপরের ঘটনা সাক্ষী পুরো গোপালগঞ্জের মানুষ, সাক্ষী সমস্ত মিডিয়ায় যারা দর্শক তারা সবাই জানে। আর শেখ হাসিনা উল্টো কথা বলছে, এইভাবে উল্টোভাবেই তিনি দেশকে পরিচালনা করেছেন। মিথ্যা জালিয়াতি, একটা মিথ্যার বেসাতি তিনি দিয়েছেন প্রতিবার। যখন নাকি ভোট হয়নি বলছেন যে জনগণ নাকি ভোট দিয়ে বারবার তাকে ক্ষমতায় পাঠাইছে। এইরকম 15 বছর মিথ্যার পাহাড়ের উপরে বসে থেকেও এখনও সেই মিথ্যাচার করে যাচ্ছেন। বলছেন যে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানাচ্ছি। ঘরে বসে থাকার সময় নেই, যা আছে তা নিয়ে এখন পথে নামতে হবে, এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। চিন্তা করেন, মানে উস্কানি দিচ্ছে উনি, ওনার পুরো পরিবার নাই, তার রক্তের শেখ বংশের কেউ নাই বাংলাদেশে, সব নিয়ে চলে গেছে বাইরে। এখন উনি গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছেন। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি
আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।